হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর স্থির তড়িতের তড়িৎবিভব অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, কিছু অঙ্কের সমাধান আমি তোমাদেরকে করাবো আজকে। ঠিক আছে, সেই অঙ্ক করানোর আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে আগে ধারণা দিয়ে নিচ্ছি, তারপরে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করাবো এই তড়িৎবিভব অধ্যায়ে। ঠিক আছে, তাহলে সেই গুরুত্বপূর্ণ ধারণাটা আগে তোমাদের আমি দিয়ে দিই, তারপরে আমি এই অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তাহলে কী বিষয়ে আমি তোমাদের ধারণা দিতে চাইছি, দেখো এখানে যে আমি তোমাদের যে দুটি সমকেন্দ্রিক গোলকে আধান কী করে বণ্টিত হয় সেই ব্যাপারে আমি তোমাদের আগে ধারণা দিতে চাইছি। তাহলে দেখো, দুটো গোলক ধরো এখানে আছে, এই দুটো গোলক সমকেন্দ্রিক, তাদের কেন্দ্র একই, তাদের ব্যাসার্ধ আলাদা, দুটোই পরিবাহী গোলক ধরে নেওয়া হচ্ছে। তাহলে এরকম দুটো পরিবাহী গোলক আছে, তাতে আধান কী করে বণ্টিত হবে? যখন একটা গোলক পৃথিবীর সাথে কানেক্টেড থাকবে আর আরেকটা গোলকে আমরা কিছুটা পরিমাণ আধান দেব, তখন আধান কি করে বণ্টিত হবে এই গোলক দুটোতে, সেটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। তাহলে এখানে আমি কি বলতে চাইছি, দেখো ধরো এটা একটা পরিবাহী পাত, আমি এর কাছাকাছি প্লাস কিউ আধান নিয়ে গেলাম। তাহলে প্লাস কিউ আধান কী করবে? এই পরিবাহীর অনেক মুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে এখানে মাইনাস কিউ পরিমাণ আধান একটা প্রান্তের দিকে পরিবাহীর জমা হবে। তাহলে এই প্রান্তে যদি মাইনাস কিউ আধান জমা হয়, তাহলে এই প্রান্তের দিকে প্লাস কিউ আধান জমা হবে। টোটাল পরিবাহীটা, এই পরিবাহীটাতে প্রথমে কোনো আধান ছিল না, তাহলে প্রথমে পরিবাহীটা নিস্তড়িত ছিল, পরিবাহীর প্রথম অবস্থায় মোট আধান ছিল 0। তাহলে আমি যদি প্লাস কিউ আধান পরিবাহীর কাছে নিয়ে যাই, তাহলে মাইনাস কিউ আধান পরিবাহীর এক প্রান্তে আবিষ্ট হবে আর প্লাস কিউ আধান আরেকটা দিকে দূরে সরে যাবে। তাহলে এইরকম একটা তড়িৎ আবেশ পরিবাহীতে কিন্তু ঘটবে প্লাস কিউ আধান পরিবাহীটার কাছে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এইভাবে এই গোলকটাতে আধান বণ্টিত হবে। এই দুটো গোলকের একটাতে যদি আমি কিছু আধান দিই, আরেকটাকে যদি পৃথিবীর সাথে কানেক্ট করে দিই, তাহলে কোনটাতে কতটা আধান থাকবে সেটা আমি বোঝাতে চাইছি তোমাদের। এবার দেখো, এই পরিবাহীটাতে যদি আমি এবার এই পরিবাহীর একটা প্রান্তকে, এই প্রান্তটাকে ধরো পৃথিবীর সাথে কানেক্ট করে দিচ্ছি, তাহলে পৃথিবীর সাথে যদি কানেক্ট করে দিই, পৃথিবীতে কী আছে? অনেক মুক্ত ইলেকট্রন আছে। ঠিক আছে, এবং পৃথিবীর সাথে যে কানেকশনটা কেউ করে, বা পৃথিবীর সাথে যদি কারো কানেকশন হয়, তাহলে তার বিভবকে আমরা কী ধরি? তার বিভবকে ধরি আমরা 0। তাহলে যখন পরিবাহীটা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে গেল, তখন পরিবাহীটার বিভব কত হয়ে যাবে? 0। এবং পৃথিবী থেকে ইলেকট্রন এসে এই প্লাস কিউ আধানগুলোকে কী করে দেবে? প্রসম করে দেবে। ঠিক আছে, তাই এইখানে আর কোনো আধান থাকবে না পরিবাহীটাতে। টোটাল কত আধান থাকবে? এখানে মাইনাস কিউ আধান এই অংশে থাকবে, আর এই অংশে প্লাস কিউ আধান আমি আগে থেকেই রেখেছিলাম। তাহলে এইভাবে আধান বণ্টিত হয়ে যায় যদি পরিবাহীটাতে আমরা কিছু পরিমাণ আধান দিই এভাবে। তাহলে এই ভেতরের গোলকটাতে সেরকম যদি আমি প্লাস কিউ আধান দিই, আর বাইরের গোলকটাকে যদি পৃথিবীর সাথে এরকম কানেক্ট করে দিই, পৃথিবীর সাথে কানেকশনকে এভাবে বোঝানো হয়, পৃথিবীর সাথে কানেক্ট করে দিই, তাহলে এই প্লাস কিউ আধান কী করবে? এই অংশে মাইনাস কিউ আধানকে আবিষ্ট করবে, আর প্লাস কিউ আধানকে এরকম বাইরের দিকে ঠেলে দেবে। এবার পৃথিবী থেকে ইলেকট্রন এসে এই প্লাস কিউ আধানকে কী করে দেবে? প্লাস কিউ আধানকে প্রসম করে দেবে, তাই ওই অঞ্চলে আর কোনো আধান থাকবে না। তাহলে কি হবে? ভেতরের অংশে প্লাস কিউ আধান দিয়েছিলাম সেটা থাকবে, আর আবিষ্ট আধান হিসেবে মাইনাস কিউ আধান বাইরের যে গোলক তার ভেতরের দিকে থাকবে। তাহলে এইভাবে আধানটা বণ্টিত হবে দুটো পরিবাহীতে। যদি ভেতরের গোলকটাতে আমি কিছুটা আধান দিতাম, বাইরের গোলকটাতে পৃথিবীর সাথে কানেক্ট করতাম, তবে এই ধরনের ব্যাপারটা আমাদের হতো। তাহলে সেটাকে আমি কীভাবে বোঝাতে চাইছি? দেখো, আমি এইভাবে বোঝাতে চাইছি যে ধরো যদি এরকমটা আমাদের হতো যে ভেতরের গোলকটাতে আমি কিছুটা আধান দিয়েছি, তাহলে ব্যাপারটা আমাদের কি হচ্ছে যে এইরকম একটা দুটো সমকেন্দ্রিক গোলক আছে, তাদের কেন্দ্র আমাদের কি আছে? সেম আছে। একটার ব্যাসার্ধ কম আর একটার ব্যাসার্ধ বেশি। তাহলে একটা গোলককে নাম দিলাম আমরা এ গোলক, একটা গোলককে নাম দিচ্ছি বি গোলক। এই এ গোলকে আমি যদি প্লাস কিউ আধান দিই, তাহলে কি করবে? ওই এ গোলকটার প্লাস কিউ আধান বি গোলক থেকে কতটা পরিমাণ আধানকে আবিষ্ট করবে? মাইনাস কিউ আধানকে আবিষ্ট করবে। কখন? যখন বাইরের গোলকটা এরকম ভূসংলগ্ন। তাহলে আধান এইভাবে বণ্টিত হবে যে এই গোলকে প্লাস কিউ আধান দিয়েছিলাম, তাহলে বি গোলক থেকে কতটা আধান আবিষ্ট হবে? মাইনাস কিউ আধান আবিষ্ট হবে। উল্টোটা যদি করতাম, এগুলোকে যদি মাইনাস কিউ আধান দিতাম, তাহলে বি গোলকে প্লাস কিউ আধান আবিষ্ট হবে। ঠিক আছে, তো সেখানেও আলোচনাটা এরকমই হবে। ঠিক আছে, ওকে, তাহলে এরকমটা আমাদের হবে এখানে। এবার যদি ভেতরের গোলকটাতে পৃথিবীর সাথে কানেক্ট করে দিই আর বাইরের গোলকটাতে যদি কিছুটা আধান দিই, তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে এবার উল্টো কেস বলছি, যে এবার কি বলছি আমি, যে ভেতরের গোলকটাতে আমি কিছুটা ভেতরের গোলকটাকে পৃথিবীর সাথে কানেক্ট করে দেবো। তাহলে এবার ভেতরের গোলকটাকে পৃথিবীর সাথে কানেক্ট করে দিলাম, আর বাইরের গোলকটাতে আমরা কিছুটা পরিমাণ আধান আমি এখানে দেবো। এই বাইরের গোলকটাতে এবার কিছুটা পরিমাণ আমি আধান দেবো। তাহলে ভেতরের গোলকের যে ব্যাসার্ধ,
সেটাকে আমি কত বলছি, সেটাকে বলছি আমি R1, আর বাইরের গোলকের যে ব্যাসার্ধ সেটাকে আমি বলছি R2। বাইরের গোলকটা আমাদের সাইজে বড় বলছি, সো এটা R2 ব্যাসার্ধের গোলক। এটাকে আমি নাম দিচ্ছি A গোলক, এটাকে নাম দিচ্ছি B গোলক। এবার কি করেছি, আমি পৃথিবীর সাথে কানেক্ট করেছি। এই তারটাকে এরকমভাবে দেখিয়েছি, কারণ আমি বোঝাচ্ছি যে ওখানে জন্য ছোট্ট একটা ফুটো করেছি আমি, সেই ফুটো দিয়ে তারটাকে নিয়ে গেছি, এইভাবে বোঝানো হচ্ছে ব্যাপারটাকে। তাহলে এরকম করা হয়েছে। তাহলে ভেতরেরটা হচ্ছে A গোলক, বাইরেরটা হচ্ছে B গোলক। আমি কি করেছি, B গোলকে ধরো +Q পরিমাণ আধান দিয়েছি। এবার দেখো বি গোলকের ভেতরে পৃথিবীর সাথে কানেক্ট হওয়া একটা বস্তু আছে, এ আছে, যেটা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে আছে। আবার বি গোলকের বাইরে তো পৃথিবী আছেই, তাহলে বি গোলকের ভেতরেও পৃথিবী সংলগ্ন বস্তু আছে, বি গোলকের বাইরেও পৃথিবী সংলগ্ন বস্তু আছে। তার ফলে কি হবে, তার ফলে বি গোলকে যে আধানটা দিয়েছি, এবং পৃথিবী সংলগ্ন বস্তু মানে কি, সেখানে প্রচুর ইলেকট্রন আছে। তাহলে বি গোলকে যে +Q আধান দিয়েছি, ওই -Q আধান বিশিষ্ট যে পৃথিবীর ইলেকট্রন, তাদের আকর্ষণের জন্য ওই +Q আধানটা, বি গোলকের +Q আধানটা বি গোলকের ভেতরে বাইরে কিছুটা কিছুটা করে বণ্টিত হবে। তাহলে বি গোলকের +Q আধানের Q1 পরিমাণ আধান আমরা বলছি বি গোলকের বাইরের অঞ্চলে থাকবে, আর বি গোলকের যে ভেতরের অঞ্চলে আমরা ধরছি Q2 আধান থাকবে, +Q2 আধান থাকবে। তাহলে +Q2 যদি বি গোলকের ভেতরে থাকে, তাহলে ভেতরের অংশে থাকে, তাহলে এ গোলক থেকে সে আবার, এ একটা পরিবাহী গোলক, তাহলে এ গোলক থেকে সে আবার কতটা আধানকে আবিষ্ট করবে, -Q2 আধানকে আবিষ্ট করবে। এবার সে +Q2 থাকবে, কিন্তু ওই +Q2টা আবার পৃথিবী থেকে ইলেকট্রন এসে তো নিউট্রাল করে দেবে, তাকে আবার প্রশম করে দেবে। তাহলে এই যে +Q2 আরেকটা অঞ্চলে হচ্ছে ওই গোলকটার, মানে ওই পরিবাহী গোলকটার, সেটাকে পৃথিবী থেকে ইলেকট্রন এসে ওটাকে কি করে দিচ্ছে, প্রশম করে দিচ্ছে। তাই ওটাকে আর লিখছি না, তাহলে এই অংশে লিখছি +Q2, আর এই অংশে লিখছি -Q2, ঠিক আছে। আর এটাকে আমি এখানে মুছে দিচ্ছি। তাহলে আশা করি বোঝা গেল যে আধান কি করে বণ্টিত হলো। এবার আমি এই Q1 Q2 এর ভ্যালু বের করতে চাচ্ছি Q1 এর ক্যাপিটাল কিউ এর সাহায্যে, R1 R2 এর সাহায্যে। তাহলে সেটা আমরা কি করে করতে পারি, এবং সেটা করার জন্য আমি কি ব্যবহার করব, আমরা জানি যে পৃথিবীর সাথে কোনো কিছু যদি কানেক্ট করে দেওয়া হয়, তার তড়িৎ বিভব কত হয়ে যায়, 0 হয়ে যায়। যেহেতু এই গোলকটাকে এখানে পৃথিবীর সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই এই গোলকটার বিভব কত হয়ে যাবে, 0। তাহলে এই গোলকটার যে পৃষ্ঠের বিভব, এই গোলকের পৃষ্ঠের বিভব কত হয়ে যাবে, আমার 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে এই গোলকের যে বিভবটা হচ্ছে সেটা কার কার জন্য হচ্ছে, দেখো বাইরের দিকে বি গোলক আছে, আর ভেতরে এ গোলকটা আছে। এ গোলকে বি গোলকের টোটাল কতটা আধান আছে, বি গোলকের টোটাল Q আধান আছে। আমি তোমাদের বিভব পড়ানোর সময় বলেছিলাম, তড়িৎ বিভব পড়ানোর সময়, যে ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে, ফাঁপা আহিত গোলকে যে পরিমাণ আধান দেওয়া হয়, +Q আধান যদি দেওয়া হয়, এবং ফাঁপা গোলকের ব্যাসার্ধ যদি R হয়, তাহলে ফাঁপা গোলকের পৃষ্ঠে যা বিভব হয়, তড়িৎ বিভব হয়, ভেতরের প্রতিটা বিন্দুতে সেই একই তড়িৎ বিভব হয়। তাহলে এই +Q আধান এই বড় গোলকটাতে দেওয়ার ফলে, বি গোলকটাতে দেওয়ার ফলে বি গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, বি গোলকের পৃষ্ঠে বিভব হবে 4Q/4πε/R2, এবং এই বিভবটা বি গোলকের বাইরেও হবে, মানে পৃষ্ঠেও হবে, আবার ভেতরের প্রতিটা পয়েন্টেও এই বিভবটা কাজ করবে। তাহলে এ গোলকের পৃষ্ঠে যে বিভবটা হবে সেটা কার কার জন্য হবে, বি গোলকের যে বিভব, সেই গোলকের বিভবের জন্য এ গোলকের পৃষ্ঠে বিভব হবে, মানে এ গোলকের পৃষ্ঠের বিভবে কার কার কন্ট্রিবিউশন থাকবে, এ গোলকের নিজের চার্জ এখন কত, -Q2, সেই এ গোলকের নিজের যে -Q2 আধান, তার জন্য এ গোলকের পৃষ্ঠে বিভব হবে। আবার বি গোলকের যে +Q আধান, তার জন্য এ গোলকের পৃষ্ঠে বিভব হবে। তাহলে বি গোলকের যে +Q আধান, তার জন্য বি গোলকের পৃষ্ঠে বিভব কত হতো, বি গোলকের পৃষ্ঠে বিভব হতো এইটুকু, এই পরিমাণ বিভব বি গোলকের পৃষ্ঠে আছে। আবার আমি বললাম এই পরিমাণ বিভব ভেতরের প্রতিটা বিন্দুতে হবে বি গোলকটার জন্য। তাহলে এ গোলকের উপরের পৃষ্ঠেও বি গোলকটার জন্য এই পরিমাণ বিভব হবে Q/4πε/R2। আর এগুলোকের নিজের যে -Q2 আধান, তার জন্য এগুলোকের পৃষ্ঠে বিভব কত হবে, সেটা হবে Q2 কি হবে 4πε কি হবে R1, এটা হবে। সো এই টোটাল বিভবটা কত হয়ে যাবে, এগুলোকের পৃষ্ঠে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু বের করতে পারি, এখান থেকে আমরা Q2 এর ভ্যালু বের করতে পারি। তাহলে সেটা কীভাবে হবে আমাদের দেখো, তাহলে আমরা কত করতে পারি এখানে, সো বা আমরা কত করতে পারি Q/R2, সো = কত হবে Q2/R1, এটা আমরা করতে পারি এখানে। সো তারপর Q2 = কত হবে আমাদের এখানে, Q2 হবে Q ইন্টু কত হবে, যে R1/R2 এরকমটা হবে, ছোটো ব্যাসার্ধ বা বড় ব্যাসার্ধ। তাহলে এভাবে তুমি Q2কে পেতে পারো। খুবই ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় বহুবার এসেছে, যে ভেতরের গোলকটা ভূসংলগ্ন, বাইরের গোলকটাতে কিছুটা আধান দেওয়া হয়েছে, তাহলে কতটা আধান কোন অংশে থাকবে, যে এই ভেতরের যে গোলকটা তাতে কতটা আধান জমা হবে, এই Q2 আগে যদি মাইনাস দিয়ে দিই, তাহলে ওই পরিমাণ আধান ভেতরের গোলকটার পৃষ্ঠে থাকবে।
ঠিক আছে, তাহলে কিউ ওয়ান কত বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে যে কিউ ওয়ান প্লাস কিউ টু মিলে হচ্ছিল আমাদের ক্যাপিটাল কিউ, কিউ ওয়ান প্লাস কিউ টু মিলে হচ্ছিল আমাদের ক্যাপিটাল কিউ। তাহলে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল কিউ মাইনাস কী হবে কিউ টু। তাহলে কিউ টুটাকে যদি বিয়োগ করে দিই তাহলে কিউ ওয়ানের ভ্যালু আমাদের এখানে বেরিয়ে যাবে। তাহলে ক্যাপিটাল কিউ মাইনাস কী হবে কিউ ইন্টু কী হবে আর ওয়ান বাই আর টু, এরকমটা আমাদের এখানে হবে। তাহলে এটা যদি বিয়োগ করে দাও তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর টু হবে। সো এটা হচ্ছে কতটা আধান কোথায় বণ্টিত হয়ে থাকলো তার রাশিমালা। তাহলে এইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে রেজাল্টগুলো, ঠিক আছে। ওকে, তাহলে খুব ভালো করে পড়বে এই জিনিসটা, খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড কেস যেটা বললাম, প্রথম কেসটা তো ভেরি ইজি যে এখানে প্লাস কিউ থাকলে এখানে মাইনাস কিউ থাকবে যদি বাইরের গোলকটা ভূসংলগ্ন হয়, আর ভেতরের গোলকটা যদি ভূসংলগ্ন হয় তাহলে ব্যাপারটা একটু জটিল। তাহলে ব্যাপারটা এইভাবে হবে এবং এই গোলকগুলোকে আমরা কি ধরছি, পরিবাহী ফাঁপা গোলক ধরছি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা এরকম আমাদের হবে। ওকে, আশা করি বোঝানো গেছে, ঠিক আছে। এই দুটো কেস, সো দুটি সমকেন্দ্রিক গোলকে আধান বন্টন, এটা ছিল ফার্স্ট কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস আমাদের। এখানে হচ্ছে বাইরের গোলকটি ভূসংলগ্ন, ফার্স্ট কেসে হচ্ছে বাইরের গোলকটি ভূসংলগ্ন, বাইরের গোলকটি ভূসংলগ্ন, আর সেকেন্ড কেসে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের বাইরের গোলকটা ভূসংলগ্ন ছিল ফার্স্ট কেসে, আর সেকেন্ড কেসে হচ্ছে ভেতরের গোলকটা ভূসংলগ্ন, ঠিক আছে। তাহলে এরকম দুটো কেস আমাদের হলো। তাহলে আশা করি বোঝাতে পেরেছি আমি আইডিয়াটা। এবার আমি অঙ্কগুলোতে যাই, যে অঙ্কগুলো আমি করাতে চাইছিলাম। দেখো প্রথম অঙ্কটাতে কি বলা হচ্ছে, প্রথম অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখি আমরা, দেখো প্রথম অঙ্কটা করবো আমরা এখানে। তাহলে প্রথম অঙ্কটাতে কি বলা হচ্ছে এখানে দেখি, দেখো প্রথম অঙ্কটাতে বলা হচ্ছে যে কোনো অঞ্চলে তড়িৎ বিভব দেওয়া আছে, তড়িৎ বিভবের এক রাশিমালা দেওয়া আছে যেটা এক্স ওয়াই জেডের উপর ডিপেন্ড করছে তড়িৎ বিভবটা। তাহলে 1 - 1 2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে বলেছে আমাকে। তাহলে তড়িৎ বিভব দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে বলছে। উল্টোটাও করতে দিতে পারে যে তোমাকে তড়িৎ ক্ষেত্র দিয়ে দেবে, সেখান থেকে তড়িৎ বিভবকে বের করতে বলবে। তাহলে সেকেন্ড অঙ্কটা দেখো সেরকম আছে যে তড়িৎ ক্ষেত্র তোমাকে দিয়ে দিয়েছে, সেখান থেকে তড়িৎ বিভবকে বের করতে বলেছে 1 2 বিন্দুতে। তাহলে একটা একটা করে বের করি আমরা। তাহলে প্রথম অঙ্কটা করি, যে বিভবটা দিয়ে দিয়েছে, বিভবের রাশিমালাটা দিয়ে দিয়েছে, আর আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে 1 - 1 2 বিন্দুতে। তাহলে এটা আমরা কী করে করব, তাহলে দেখি কী করে করা যেতে পারে, ঠিক আছে। তাহলে কী দিয়ে দিয়েছে, বিভবটা দিয়ে দিয়েছে। তাহলে বিভব সমান কত দিয়েছে ওরা, রাশিমালাটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস কী আছে আমাদের, যে জেড স্কোয়ার এক্স, এটা দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। সেই পয়েন্টটা কত দিয়েছে, 1 - 1 2, এই বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্রটাকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব এটা, আমরা এই সম্পর্কটাকে ইউজ করব যে ই ভেক্টর ইজ ইকাল টু, আমরা কি পড়েছিলাম যে তড়িৎ বিভবের সাথে তড়িৎ ক্ষেত্রের কী সম্পর্ক, এরকম একটা রাশিমালা আমি তোমাদের পড়িয়েছিলাম। ই ইজ ইকাল টু অনেকগুলো রিলেশন পড়িয়েছিলাম, তার ভেতর এটা একটা ছিল মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ। যখন আমাকে বিভব দিয়ে দেবে সেখান থেকে তড়িৎ ক্ষেত্র বের করতে বললে ইজিলি এই ফর্মুলা দিয়ে আমরা করে ফেলতে পারি। ই ইজ ইকাল টু মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। বা উল্টোটা যদি বলে যে তড়িৎ ক্ষেত্র দিয়ে দেয়, সেখান থেকে যদি তড়িৎ বিভব বের করতে বলে তাহলেও এই ফর্মুলা দিয়ে করা যেতে পারে। তাহলে আমরা কি করব, প্রথমে এই ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল জেডগুলো বের করে নেব। সো ডেল ভি ডেল এক্স কত হবে আমাদের, ডেল ভি ডেল এক্স মানে আমি কি বলেছিলাম, এটা ডেরিভেটিভের মতনই, আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। আমি যখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন ওয়াই আর জেডকে ধ্রুবক রাখবো, ঠিক আছে। সে ডেল দেখে এখানে আটকে ওঠার কিছু নেই যে তুমি পারবে না করতে। ডেল ভি ডেল এক্স মানে হচ্ছে ডেরিভেটিভের মতনই, সিম্পল ডেরিভেটিভের মতনই, শুধুমাত্র এখানে ধরে নেব যে ওয়াই জেড এখানে ধ্রুবক আছে, এক্সের সাপেক্ষে শুধু ডেরিভেটিভটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্সের সাপেক্ষে যদি শুধু ডেরিভেটিভ হয়, ওয়াইকে যদি ফিক্স রাখি তাহলে প্রথম এক্স স্কোয়ার ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে আনসার, 2xy হবে। ওয়াই জেডের মধ্যে কোনো এক্সই নেই, তাহলে এই পুরোটা কী হয়ে যাবে এবার আমার কনস্ট্যান্ট হয়ে যাবে, যেহেতু ওখানে এক্স নেই তাহলে ওটা ডেরিভেটিভ 0 হবে। তারপরে আবার জেড স্কোয়ার এক্স আছে, জেড স্কোয়ার এক্সের ডেরিভেটিভ করলে আমরা কী পাবো, এক্সের সাপেক্ষে শুধু ডেরিভেটিভ হবে, জেড স্কোয়ার আমার ধ্রুবক থাকবে, তাহলে জেড স্কোয়ারকে ধ্রুবক করে যদি বাইরে নিয়ে আসি আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 হয় তাহলে কত হবে আমাদের আনসার, জেড স্কোয়ার হবে। তাহলে এইভাবে ডেল ভি ডেল এক্স পেলাম, সেমভাবে আমরা ডেল ভি ডেল ওয়াই পাবো, সেমভাবে আমরা ডেল ভি ডেল জেড পাবো। তাহলে ডেল ভি ডেল ওয়াই কত হবে, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হবে, তাহলে কত হবে, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হবে এবং এক্স আর জেড এই দুটো এখানে ফিক্স থাকবে। তাহলে কত হবে আমাদের এক্স স্কোয়ার, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হলে কত হবে এখানে 2y জেড, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে, কিছু হচ্ছে না, তাহলে এরকমটা হবে। সো ডেল ভি ডেল জেড সেমভাবে করতে পারি। এবার ডেল ভি ডেল জেড যখন করবো তখন ডেরিভেটিভ হবে জেডের সাপেক্ষে, এক্স আর ওয়াই ফিক্সড হয়ে যাবে। তাহলে এক্স ওয়াইয়ের ভেতর কোনো জেড নেই, তাহলে প্রথমটা থেকে ডেরিভেটিভ করলে 0 পাচ্ছি, তারপরে ডেরিভেটিভ করলে কত পাবো, এখানে ডেরিভেটিভ করলে পাবো ওয়াই স্কোয়ার, আর তারপরটার থেকে পাবো 2zx, এরকমটা আমাদের হবে। তাহলে ই ইজ ইকাল টু কত লিখতে পারি আমরা, ই ইজ ইকাল টু লিখে রেখেছি ফর্মুলা মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জেড, এখানে লিখে নিই। সো মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ
ঠিক আছে, এবার ডেল ভি ডেল এক্সের ভ্যালু তো অলরেডি আমি লিখেই ফেলেছি, যে 2xy প্লাস ওইটা, তাহলে ওটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে কত হবে 2xy প্লাস কী হচ্ছে জেড স্কোয়ার আই ক্যাপ, তারপরে কী হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y জেড জে ক্যাপ, আর ডেল বি ডেল জেড কে ক্যাপ সেখানে কত হবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কী হবে 2zx কী হবে আমাদের কে ক্যাপ হবে, এটা আমাদের হবে। এবার ইলেকট্রিক ফিল্ডকে কোন পয়েন্টে বের করতে বলেছে? ইলেকট্রিক ফিল্ডকে আমাকে বের করতে বলেছে 1 - 1 2তে বের করতে বলেছে, তাহলে 1 - 1 2 আমরা এখানে লিখবো। ঠিক আছে, এবার এক্সের জায়গায় 1 লিখবো, ওয়াইয়ের জায়গায় -1 লিখবো, জেডের জায়গায় 2 লিখবো। তাহলে এক্সের জায়গায় যদি 1 লিখি তাহলে কত হবে 1, ওয়াইয়ের জায়গায় -1 বসাচ্ছি তাহলে কত হবে এরকম 2 স্কোয়ার, জেড স্কোয়ার করলে 4 হবে এখানে, তো এরকমটা আমাদের হবে। সো এটা হচ্ছে আই ক্যাপ, তারপরে কত হবে মাইনাস এক্স স্কোয়ার করলে কত হবে 1 প্লাস কী হবে 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত -1 ইন্টু জেডের ভ্যালু 2, সো এটা হবে। তারপরে কত হবে এটা জে ক্যাপ, তারপরে কী হবে, তারপরে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার করলে কত হবে এখানে +1 প্লাস কী হচ্ছে 2 ইন্টু জেডের ভ্যালু 2, এটার ভ্যালু 1, সো এটা হবে আমাদের। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে আমাদের, যে 4 - 2 করলে 2 হবে, সো -2 আই ক্যাপ, আর এখানে কত হবে -4 +1 -3, সো -3 করলে এখানে +3 হয়ে যাবে, সো 3 জে ক্যাপ হয়ে যাবে, মাইনাস কী হবে 5 কে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান হবে। ঠিক আছে, তাহলে দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় ক্লাস 12-এর পরীক্ষা বলো, নিট বলো, যেই বলো, যে কোনো পরীক্ষায় এই টাইপের অঙ্ক খুব আসে, যে ভি তোমাকে বলে দেবে, সেখান থেকে এইভাবে করে এর ভ্যালু তোমাকে বের করতে হবে কোনো একটা পয়েন্টে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। যদি বলে এর মান কত, পরীক্ষা যদি শুধু মান দেয়, তাহলে = কত হবে, ওই পয়েন্টে মান কত হবে, তখন এইটাকে করতে হবে মানটাকে, যে √ইএস এইটা প্লাস কী হবে 3 স্কোয়ার প্লাস কী হবে -5 তার স্কোয়ার, এটা তোমাকে করতে হবে তখন। তাহলে কত আসতো, শুধু যদি মান বলতো, আর এই ভেক্টরটা বের করতে বলে এইটা হবে। তাহলে কত হবে এখানে 4 প্লাস কী হবে 9 প্লাস কী হবে 25, তাহলে এটা তুমি ক্যালকুলেট করবে, 25 আর 4 করলে কত হয় 29, আর এটা কত হবে √38, এর একক হয় নিউটন পার কুলম এসআই পদ্ধতি। সো ধরো এইটা তোমাকে যদি পরীক্ষা করতে বলতো, শুধু মান বের করতে বলতো, তাহলে এইভাবে করতাম আমরা। ঠিক আছে, আর যদি ভেক্টরটাকে বের করতে বলে তাহলে শুধু এই যে এই পর্যন্ত করলেই আমাদের হবে। যদি অপশান আমাদের ভেক্টরই শুধু দেওয়া থাকে, বা তোমার যদি বলে যে ভেক্টরটাকে বের করতে, ভেক্টরটাকে বের করতে, তখন এইভাবে এইটুকু বের করলে হবে। আর যদি মান বের করতে বলে তাহলে এই যে লাস্টের এই পর্যন্ত করতে হবে। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি এটা। ঠিক আছে, ওকে, এরপরের অঙ্কটা দেখো। এরপরের অঙ্কটাতে কী বলছি, এরপরের অঙ্কটাতে বলে দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ডকে বলে দেওয়া আছে, আর তোমাকে বের করতে হবে ভিকে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে কী বলা আছে, এখানে ইলেকট্রিক ফিল্ডকে বলে দেওয়া আছে, তোমাকে বের করতে বলেছে ভিকে। দেখিনি পরের প্রবলেমটাতে কী বলা আছে, দেখো এখানে বলেছে তোমাদের বলে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা তোমাদের বলে দিয়েছে, তোমাদের বের করতে হবে 1 2 পয়েন্টে ভিটা কী হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা এবার আমি করার চেষ্টা করি। দেখো, তাহলে এখানে আমাকে কী বলে দেওয়া আছে, এখানে আমাকে টাকে বলে দেওয়া আছে। টা কেমনভাবে বলে দেওয়া আছে, = কত বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে হচ্ছে তোমার যে 2xy প্লাস বলে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইন্টু কত বলে দেওয়া আছে আই ক্যাপ, প্লাস কত বলে দেওয়া আছে 2xy প্লাস কত বলে দেওয়া আছে এক্স স্কোয়ার জে ক্যাপ। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স আর ওয়াইয়ের ফাংশন আছে। ঠিক আছে, এবার ভিটা কি সেটা আমাকে বের করতে হবে, কোন পয়েন্টে বের করতে হবে 1 2 পয়েন্টে বের করতে হবে। তড়িৎ বিভবটা কী কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে কীভাবে করবো স্যার এটা, দেখো তোমার আমরা কি জানি = কী হয়, তাহলে বা আমরা লিখতে পারি -del v del x আই ক্যাপ -del v del y জে ক্যাপ। এবার আর কে ক্যাপটা লিখছি না, কারণ এখানে তো কোনো কে ক্যাপ তো নেই, তাই ওটা লিখছি না। ঠিক আছে, তাহলে del v del x আই ক্যাপ del v del y জে ক্যাপ। ঠিক আছে, যদি ওটার জেড না থাকে, যেখানে জেড তো নেই, দেখো জেড ক্যাপ নেই, জেডের কোনো ফাংশন এখানে নেই, তাই আর ওইটা লিখিনি আমি এখানে, যে del v del z লিখিনি, যেহেতু জেড কম্পোনেন্টটাই নেই এখানে। ঠিক আছে, তাই del v del z আর লিখিনি এখানে। ওকে, তাহলে কী হলো del v del x আই ক্যাপ -del v del y জে ক্যাপ, এইটুকু লিখেছি। তাহলে এটাকে কি লিখতে পারি 2xy প্লাস ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস কী হবে 2xy প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু কী হবে জে ক্যাপ হবে। তাহলে দুপাশকে যদি আমরা কম্পেয়ার করে আই ক্যাপের উপাংশগুলোকে যদি একসাথে মানে কম্পেয়ার করি, তাহলে কী লিখতে পারি del v del x = কী লিখতে পারি -2xy প্লাস ওয়াই স্কোয়ার, এরকমটা লিখতে পারি। আর del v del y = কী লিখতে পারি, del v del y = লিখতে পারি -2xy প্লাস কী লিখতে পারি ওয়াই স্কোয়ার, এরকমটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে এটা এক্স স্কোয়ার হবে, সরি এটা ভুল হয়েছে আমার, এখানে দুটোই আমি ওয়াই স্কোয়ার লিখে দিয়েছি, সরি। তাহলে এখানে কত আছে, এটা এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এবার করার চেষ্টা করি আমরা।
তাহলে কম্পেয়ার করলে এটা পেলাম যে ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এইটা, এই যে ডেল ভি ডেল এক্স ইজ ইকুয়াল টু এইটুকু হবে। আর মাইনাস আছে বলে ডেল ভি ডেল এক্সের আগে মাইনাস আছে বলে বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করে দিলে এরকমটা আমাদের হয়ে যাবে যে ডেল ভি ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। সেমভাবে ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এরকমটা হয়েছে। এবার এখান থেকে কি আমি ভিকে বের করতে পারি না? অবশ্যই বের করতে পারি। তাহলে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে ভেঙে করিয়ে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভি ইজ ইকুয়াল টু কী হবে, মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিএক্স। এখন এইভাবে কেন লিখলাম, এখানে ডেল ছিল, ইন্টিগ্রেশন করার সময় আমি এইভাবে করছি যে আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করব। তাহলে এখানে তো ওয়াইয়েরও ফাংশন, কিন্তু যখন আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো ওয়াই এখানে ধ্রুবক হয়ে যাবে, যেহেতু ডেরিভেটিভটা আমার পার্শিয়াল ডেরিভেটিভ ছিল, ঠিক আছে। তাহলে এখানে আমি কি দেবো, বোথ সাইডে এরকম ইন্টিগ্রেশন সাইন দেবো, তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, বিভবটা বেরিয়ে যাবে। এবং আমি যখন ইন্টিগ্রেশনটা করব তখন আমি ধরে নেব যে আমাদের ইন্টিগ্রেশন করলে একটা সমাকলন ধ্রুবক লিখতে হয়। সেই সমাকলন ধ্রুবক হিসেবে, যেহেতু আমি ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করছি, এক্সের সাপেক্ষে করছি, ধ্রুবক হিসেবে কাকে ধরছি, ওয়াই যদি কিছু থাকে সেটা আমাদের ধ্রুবক হবে এখানে। তাই সমাকলন ধ্রুবক হিসেবে আমরা ধরছি, সমাকলন ধ্রুবকটা হবে ফাংশন অফ ওয়াই। সমাকলন ধ্রুবকটা এখানে ধরছি আমি, যেটাকে সি লিখতাম সেই সিটাকে এখন আমি ধরে নিচ্ছি ফাংশন অফ ওয়াই, কারণ আমি ইন্টিগ্রেশনটা করছি এক্সের সাপেক্ষে, আমি ধরছি ওয়াই আমার ধ্রুবক, সেই জন্য লিখলাম প্লাস কনস্ট্যান্ট হিসেবে যেটাকে লিখতে হয় ইন্টিগ্রেশনে, সেই কনস্ট্যান্টের জায়গায় আমি লিখলাম প্লাস এফ অফ ওয়াই। ঠিক আছে, এই অঙ্কগুলো করার এটাই হচ্ছে প্রসিডিওর, ভালো করে বোঝো, ঠিক আছে, নাহলে পরীক্ষা করতে খুবই অসুবিধা হবে। আর এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব 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 আসে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন করলে কথা হবে এখানে ভি ইজ ইকুয়াল টু কী হবে, মাইনাস, এবার আমরা ভেঙে দেবো, আমার ওয়াই তো ধ্রুবক, তাহলে ওয়াইয়ের যে অংশগুলো সেগুলো ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, সো ডিএক্স এরকম লিখলাম, তারপরে কথা হবে মাইনাস ওয়াই স্কোয়ার, কী হবে ইন্টিগ্রেশন ডিএক্স হবে, সো প্লাস কী হবে এফ অফ ওয়াই আমাদের এরকম হবে। তাহলে আশা করি এতটুকু বোঝানো গেল। সো ভি ইজ ইকুয়াল টু, এবার ইন্টিগ্রেশনটা করে ফেলবো, সো ভি ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, ভি ইজ ইকুয়াল টু হবে মাইনাস 2y হাফ এক্স স্কোয়ার হবে, এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করলে হয় হাফ এক্স স্কোয়ার, তাহলে সেটা বসিয়ে দিলাম এখানে। সো এখানে ডিএক্সের ইন্টিগ্রেশন করলে কত হয় এক্স, সো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস কী হবে এফ অফ ওয়াই, এরকমটা আমাদের হবে। এতটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে 2 2 কেটে যাবে, তাহলে কত হবে ভি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস কী হবে এফ অফ ওয়াই। তাহলে আমি যদি এবার এফ অফ ওয়াইকে বের করতে পারি, অঙ্কটা আমাদের হয়ে যাবে। তো ফাংশন অফ ওয়াইটা কত আমাদের, এবার সেটা করার জন্য আমি কি করছি, এইটার সাহায্য নেব, ঠিক আছে। এবার ডেল ভি ডেল এক্স থেকে ইন্টিগ্রেশন করে বোথ সাইড আমি এইভাবে ভি এর একটা মান বের করলাম। এইবার আমি কি করবো, এটাকে আবার ডেরিভেটিভ করবো, কী ধরনের ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো। তাহলে কী করবো, ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু লিখবো, সো ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কত লিখবো এখানে আমি, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, তাহলে এক্স আমার ফিক্সড, তাহলে কী হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কী হবে 2xy, এটা হয়ে যাবে, প্লাস কী লিখবো, যেহেতু এফ শুধু ওয়াইয়েরই ফাংশন তাই আমি ওখানে ডেল এফ ডেল ওয়াই না লিখে ডিএফ ডিওয়াই লিখছি, ব্যাপারটা আমাদের এরকমটা হতে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ডেল ভি ডেল ওয়াই সমান কত লেখা ছিল, ডেল ভি ডেল ওয়াই সমান লেখা ছিল মাইনাস 2xy মাইনাস মানে প্লাস এক্স স্কোয়ার। তো সেই ভ্যালুটাকে যদি আমি এখানে বসিয়ে দিই যে ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে একবারে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy হবে, সো ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কী হচ্ছে আমাদের ডিএফ ডিওয়াই। তাহলে বোথ সাইড থেকে এক্স স্কোয়ার কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো আমাদের ডিএফ ডিওয়াই ইজ ইকুয়াল টু কী হবে 0। তাহলে কার ডেরিভেটিভ করলে 0 হবে, আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়, তাহলে এফ অফ ওয়াই হিসেবে আমরা কী পেলাম, একটা কনস্ট্যান্ট পেলাম, ধ্রুবক পেলাম। তাহলে আমরা কি বলতে পারি, ভি ইজ ইকুয়াল টু কত ছিল, ভি ইজ ইকুয়াল টু এইটা ছিল আমার, আর এফ অফ ওয়াই আমার কত বেরোলো, সি বেরোলো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, সো দেয়ার ফোর ভি ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে আমাদের ভি ইজ ইকুয়াল টু হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস সি, সো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস কী হলো সি, এটা আমাদের আনসার হবে। এবার ভি কোন পয়েন্টে বের করতে বলেছিল, ভি এর রাশিমালা 1 2 পয়েন্টে বের করতে বলেছিল, তাহলে কী হবে আমাদের মাইনাস কী হবে 1 স্কোয়ার ইন্টু 2 মাইনাস কী হবে 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস সি, এরকমটা হবে। এটা ক্যালকুলেট করলে তুমি কত পাবে, মাইনাস 6 প্লাস সি। তাহলে ভি 1 2 পয়েন্টে এই উত্তরটা তোমাকে দেবে মাইনাস 6 প্লাস সি, এই উত্তরটা তুমি এখানে পাবে। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি, ঠিক আছে, ওকে। তাহলে ভি 1 2 ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস 6 প্লাস সি, ওকে। তাহলে দেখে নাও এরকমটা আমাদের হবে। ঠান্ডা মাথায় করো, এগুলো আস্তে আস্তে করা শেখো, পরীক্ষাতে তাহলে স্টেপ জাম্প করে করতে পারবে। মাথায় অনেক ক্যালকুলেশন, এখানে পরীক্ষায় অত লেখা জায়গা থাকে না, সেই জন্য স্টেপ জাম্প করে করতে হয়, ঠিক আছে। তাহলে এটা আমাদের হবে। পরীক্ষাতে যদি এই সি এর জায়গায় কিছু না লেখা থাকে, 0 লেখা থাকে, তাহলে তোমরা ওটা 0 ধরবে।
যে সি ইজ ইকুয়াল টু 0 হয়। অ্যাকচুয়ালি পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে বিভব পার্থক্য বের করতে বলে, দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। তখন আমরা কী করি, এই ভিটাকে বের করে দুটো পয়েন্টে আলাদা আলাদা করে বিভব বের করে বিয়োগ করে দিই, তাহলে আমাদের বেরিয়ে যাবে বিভব পার্থক্যটা কত আমাদের, সেটা আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি এটা বোঝানো গেল। ঠিক আছে, এইবার আমরা কি করব, আর তারপর অঙ্কটা করবো। তারপরের অঙ্কটা এরকমই আমি রেখেছি। তাহলে তারপর অঙ্কটাতে কী বলা আছে দেখো, তারপরে অঙ্কটাতে তড়িৎ ক্ষেত্র বলে দেওয়া আছে, সেখান থেকে তড়িৎ বিভব তোমাদের বের করতে হবে। তাহলে কীভাবে করবো সেটা আমরা দেখি আমরা এবার। তাহলে এখানেও দেখো কী বলে দেওয়া আছে, এখানে দেখো তড়িৎ ক্ষেত্র বলে দেওয়া আছে এই অঙ্কটাতেও। এই অঙ্কটাতেও তড়িৎ ক্ষেত্র বলে দেওয়া আছে। এই যে উত্তরটা এখানে লিখেছে না -6 + c, এর আগে আমি একটা পিডিএফ দিয়েছিলাম তোমাদের ডিসক্রিপশনে এই তড়িৎ বিভবের, ওইখানে একটু ভুল করা ছিল, এই জায়গাটা একটু ভুল করেছিলাম আমি। ঠিক আছে, ওটা সংশোধন করে এটা আমি ঠিক করেছি। ঠিক আছে, ওই পিডিএফটা যাদের কাছে আছে তারা এখানে একটু ঠিক করে নি, এখানে ওই পিডিএফটা একটু ভুল লেখা আছে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমি ঠিক করে দিয়েছি, আজকে যখন করিয়েছি আমি তোমাদের সেখানে ঠিক করিয়েছি। ওকে, তাহলে দেখো এইবার তড়িৎ ক্ষেত্র এটা বলে দিয়েছে। এবার আমাদের কি বলেছে, 1 to 1 পয়েন্টে তড়িৎ বিভব বের করতে বলেছে। তাহলে করে ফেলি আমরা এবার। এখানেও বলা আছে, ইলেকট্রিক ফিল্ড বলা আছে, তড়িৎ ক্ষেত্র বলা আছে, তোমাকে তড়িৎ বিভব বের করতে হবে। তাহলে কীভাবে করবো সেটা আমরা দেখি আমরা এটা। তাহলে দেখো কীভাবে করবো এটা আমরা। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড বলা আছে, সেম টাইপের হবে অঙ্ক। সো ইলেকট্রিক ফিল্ড বলা আছে, ইজ ইকুয়াল টু কত বলা আছে লিখে ফেলি আমরা। ইজ ইকুয়াল টু কত বলা আছে, YZ প্লাস এক্স আই ক্যাপ, প্লাস কী আছে, প্লাস আছে তোমার XZ প্লাস Y জে ক্যাপ, প্লাস কী আছে আমাদের, প্লাস আছে আমাদের XY প্লাস Z ইন্টু কে ক্যাপ, এরকমটা আমাদের বলা আছে ই। আর আমাকে 1 to 1 পয়েন্টে তড়িৎ বিভব বের করতে বলেছে। তাহলে আমরা কী লিখতে পারি, ইজ ইকুয়ালটা আমাদের জানা আছে, ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, -del-v del-x আই ক্যাপ -del-v del-y জে ক্যাপ -del-v del-z কে ক্যাপ, এরকমটা আমাদের হয় -del-v del-z কে ক্যাপ, এটা আমাদের হয়। সো এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি পুরোটা, যে YZ প্লাস এক্স। ঠিক আছে, পরীক্ষাতে তো আর এত লেখা লাগে না, আমি এখানে বোঝানোর জন্য ভালো করে ডিটেলসে সব তোমাদের লিখে করাচ্ছি। তাহলে কত হবে, YZ জে ক্যাপ প্লাস কী হবে, XY প্লাস Z ইন্টু কী হবে, কে ক্যাপ। ঠিক আছে, পরীক্ষা হলে তো একবার আমি লিখে দিলাম যে del-v del-x ইজ ইকুয়াল টু এই প্রথমটুকু, তাই না। তাহলে কত হতো, আই ক্যাপের এই উপাংশগুলোকে যদি আমরা ইকুয়াল করি এবার, তাহলে কী পাবো, -del-v-del-x ইজ ইকুয়াল টু কী পাবো, del-v-del-x ইজ ইকুয়াল টু পাবো YZ প্লাস এক্স। তাহলে এখান থেকে কী লিখতে পারি, del-v-del-x ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, সো del-v-del-x ইজ ইকুয়াল টু কত হতো, YZ প্লাস এক্স, তার আগে একটা মাইনাস হতো, তাহলে একবার মাইনাস দিয়ে আমি লিখে দিই এখানে। তাহলে কী লিখতে পারি আমি এখানে, যে del-v-del-x ইজ ইকুয়াল টু -YZ মাইনাস এক্স হবে। সেরকমভাবে একইভাবে লিখতে পারি যে del-v-del-y ইজ ইকুয়াল টু কত হবে, একবার মাইনাস দিয়ে লিখি -XZ মাইনাস ওয়াই, আর del-v-del-z ইজ ইকুয়াল টু কত হবে, del-v-del-z হবে -XY মাইনাস জেড, এরকমটা আমাদের হবে। এবার আমি কি করব, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ভি বেরিয়ে যাবে। ভি কার ফাংশন হবে, XYZ এর ফাংশন হবে। সো ভি হচ্ছে XYZ এর ফাংশন, ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, এটা ইন্টিগ্রেশন করবো x এর সাপেক্ষে, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, -YZ, এইভাবে দেবো, মাইনাস কী হবে x dx, এই। ঠিক আছে, এটাকে আগেবার আমি ভেঙে ভেঙে লিখেছিলাম, এবার একবারে লিখে দিলাম। দেখো এই যে এভাবে করেছিলাম, যে বোথ সাইড এইভাবে ডিএক্সকে নিয়ে গেছিলাম, দিয়ে ইন্টিগ্রেশন করে লিখেছিলাম। এবার এখানে এক্সের সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করেছিলাম, কনস্ট্যান্ট ছিল কে, কনস্ট্যান্টটা ছিল ওয়াইয়ের ফাংশন শুধু, কারণ আমি এখানে বুঝতে পারছি যে ভি এখানে এক্স ওয়াইয়ের ফাংশন হবে, কারণ ইটা এক্স ওয়াইয়ের ফাংশন শুধু এখানে। তাহলে সেটা যদি আমাদের হয়, তাহলে সেটা যদি শুধু আমাদের হয়, তাহলে এখানে এই ভিটা কার ফাংশন, XYZ এর ফাংশন, আর আমি প্রথমে ইন্টিগ্রেশনটা করছি এক্সের সাপেক্ষে, যেহেতু এখানে ভেরিয়েবলটা এক্স ছিল। তাহলে আমাদের কনস্ট্যান্ট হিসেবে কাকে নিচ্ছি, ওয়াই আর জেডকে। তাহলে কনস্ট্যান্টটা এখন কার ফাংশন হবে, ওয়াইয়ের ফাংশন, জেডের ফাংশন, দুজনের ফাংশন। এবার তুমি ইন্টিগ্রেশনটা করো, তাহলে কত হবে, -XYZ মাইনাস কী হবে, হাফ x², এরকমটা আমাদের হবে, প্লাস কী হবে, ফাংশন YZ হবে, f(YZ) হবে। এটুকু আমি পেলাম। এবার আমি কি করব, এবার আমি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব, এইটাকে কম্পেয়ার করব, তারপর আবার জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তারপর আবার এটাকে কম্পেয়ার করব। এইভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আগেরটা তো আমি দেখো তাই করেছিলাম, প্রথমে ভিটাকে বের করে নিয়েছিলাম, একটা ভি বেরিয়ে গেছিলো, তারপর তাকে ডেরিভেটিভ করেছিলাম, ডেরিভেটিভ করে বাম সাইডে del-v-del-y এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছিলাম, আগে প্রথম থেকে পাওয়া যে ভ্যালু সেটাকে এখানে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দুপাশে কম্পেয়ার করে del-f-del-y থেকে fy এর ভ্যালু আমি বের করেছিলাম। এখানেও সেইভাবে করব। তাহলে এখানে কীভাবে করবো, যে এখানে আমি এবার কী করবো, যে del-v-del-y করবো। সো del-v-del-y ইকুয়াল টু কত লিখবো, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হবে, XZ কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে কত হবে, XZ মাইনাস কী হবে, এক্সের মধ্যে কোনো ইয়ে নেই,
ওয়াই নেই, তাহলে কি লিখবো? তার পরেরটা ডেরিভেটিভ হবে এফ ওয়াই জেডের ভেতর ওয়াই আছে, তাহলে সেটাকে কি লিখবো? ডেল এফ ডেল ওয়াই। এবার ডেল এফ ডেল ওয়াই কেন লিখলাম? কারণ এফের ভেতর ওয়াইয়েরও ফাংশন হতে পারে, জেডেরও ফাংশন হতে পারে। যখন শুধু একটার ফাংশন হয়ে যাবে সেই সময় আমি ডিএফ ডিওয়াই বা ডিএফ ডিজেডটাকে লিখবো, ঠিক আছে? তাহলে এইবার আবার কি হবে? এইবার এই ডেল ভি ডেল ওয়াইয়ের মান লিখবো। ডেল ভি ডেল ওয়াই সমান কত লেখা আছে দেখো, এই দেখো মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, ওইটাকে এবার আমি এখানে লিখে দেবো। তাহলে কত হবে এখানে আমার মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, সো ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস এক্স জেড প্লাস ডেল এফ ডেল ওয়াই। এবার এটা কী হবে? আমাদের কেটে যাবে। তাহলে আমরা কী পাচ্ছি? যে ডেল এফ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস ওয়াই। এবার আবার ইন্টিগ্রেশন করে দেবো বোথ সাইড ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে কত হয়ে যাবে? এফ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের? সো এফ ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? তাহলে এবার মাইনাস ওয়াই ডি ওয়াই। এবার একটা কনস্ট্যান্ট লিখতে হয়, সেই কনস্ট্যান্ট হিসেবে এবার কার ফাংশন হবে? আমি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ইন্টিগ্রেশন করছি এখানে, আর দেখতে পাচ্ছি এফ ওয়াই এর ফাংশন জেডেরও ফাংশন, কিন্তু আমি তো ইন্টিগ্রেশন করছি শুধুমাত্র ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে কনস্ট্যান্ট হিসেবে কার ফাংশন আসতে পারে? জেডের ফাংশন। তাই আমি সেটাকে লিখছি যে কনস্ট্যান্ট হিসেবে আসতে পারে আমার জেডের ফাংশন। সেই জেডের ফাংশনটাকে আমরা এইভাবে লিখছি যে জি অফ জেড, কনস্ট্যান্ট হিসেবে আমরা জেডের ফাংশন পাবো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কথা হবে মাইনাস হাফ ওয়াই স্কোয়ার, এরকমটা আমাদের হবে। সো প্লাস কী হবে? জি জেড হবে। তাহলে এফ ওয়াই জেডের ভ্যালু কত হলো? এরকমটা আমাদের হলো। তাহলে এখন ভি আমার কত হলো? তাহলে ভি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এখন আমি কত লিখতে পারি? যে ভি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এখন কত লিখতে পারি? তাহলে এখন লিখতে পারি, আগে অলরেডি এইটুকু ছিল আমাদের মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস হাফ এক্স স্কোয়ার, এইটুকু আমার আগে অলরেডি ছিল। এবার এফ অফ ওয়াই জেড হিসেবে কী পেলাম? মাইনাস হাফ ওয়াই স্কোয়ার প্লাস কী হবে? জি অফ জেড হবে, ঠিক আছে? এইবার আমি কি করব? জেডের সাপেক্ষে যদি এখানে ইন্টিগ্রেশন মানে ডেরিভেটিভ করি, তাহলে ডেল ভি ডেল জেড ইজ ইকুয়াল টু কী পাবো? যে মাইনাস এক্স ওয়াই পাবো, এক্সের মধ্যে জেড নেই, তাহলে ওটার ইন্টিগ্রেশন জিরো হবে, ওয়াইয়ের মধ্যে জেড নেই, তাহলে প্লাস কি লিখবো? ডিজি ডিজেড, এরকমটা আমরা পাবো। এবার দেখো তাকিয়ে, জেড ডেল ভি ডেল জেড কী ছিল আমাদের? ডেল ভি ডেল জেড ছিল মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, ওইটাকে বাম দিকে বসাবো এখানে। সো কী লিখবো এখানে? মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, সো ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস এক্স ওয়াই প্লাস কী হবে? ডিজি ডিজেড, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? সো ডিজি ডিজেড ইজ ইকুয়াল টু কত? মাইনাস জেড। তাহলে এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো? জি অফ জেড হিসেবে কী পাবো আমি? এইরকম মাইনাস জেড ডিজেড এর ইন্টিগ্রেশন হবে, প্লাস কি একটা কনস্ট্যান্ট পাবো, তাহলে কী পাবো? মাইনাস হাফ জেড স্কোয়ার, এরকমটা আমাদের পাবো। তাহলে দেয়ারফর ভি এক্স ওয়াই জেড হিসেবে আমরা কী পেলাম? ভি এক্স ওয়াই জেড হিসেবে আমরা কী পেলাম? মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা ভেঙে ভেঙে লিখি, মাইনাস হাফ ওয়াই স্কোয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার প্লাস কী পেলাম? সি, প্লাস কী পেলাম? সি। জি জেড হিসেবে এটা পেলাম। দেখো তাহলে স্টেপ বাই স্টেপ আমরা করলাম, এই যে আগে মাইনাস হাফ ওয়াই স্কোয়ার পর্যন্ত পেয়েছিলাম, এবার জি জেড হিসেবে কী পেলাম? জি জেড হিসেবে পেলাম মাইনাস হাফ জেড স্কোয়ার প্লাস সি। পরীক্ষায় যদি অপশানে সিটা না দেওয়া থাকে তোমরা লিখবে না, এবার সিটাকে জিরো ধরে নেবে। ওকে, দিয়ে তাহলে 1 to 1 পয়েন্টে আমাকে তড়িৎ বিভব বের করতে বলেছে। তাহলে দেখি এবার 1 to 1 পয়েন্টে তড়িৎ বিভব কত হবে? তাহলে এক্স ওয়াই জেডের জায়গায় কত বসাবো? 1 to 1 পর্যায়ক্রমে বসাবো। তাহলে 1 to 1 এই পয়েন্টে আমাকে তড়িৎ বিভব বের করতে হবে। তাহলে 1 to 1 যদি বসে এখানে, তাহলে কত হবে? এখানে -2 একবারে আমি করে ফেলছি, মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করবো, তাহলে 1 প্লাস কত হবে? 4 প্লাস কত হবে? 1 প্লাস কী হবে? সি। তাহলে এটা করলে কত হবে? -5 প্লাস সি। তাহলে এটা আমাদের উত্তর আসবে। তাহলে এই পয়েন্টে আমার তড়িৎ বিভব দেখো বেরিয়ে গেল। তাহলে আমি কি করালাম? তোমাদের তড়িৎ বিভব দিয়ে দিলে সেখান থেকে তড়িৎ ক্ষেত্র কী করে বের করবে? তড়িৎ ক্ষেত্রের মানই বা কী করে বের করবে দেখিয়েছি আমি। তড়িৎ ক্ষেত্র দিয়ে দিলে সেখান থেকে তড়িৎ বিভবকে কী করে বের করবে সেটাও আমি তোমাদের দেখালাম। এবার আমি তারপর অঙ্কটাতে যাচ্ছি। দেখো তারপর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, সবই ভালো ভালো অঙ্ক, পরীক্ষা আসা অঙ্কই আমি এখানে তোমাদের রেখেছি প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? দেখো ওকে, তাহলে দেখো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটাতে কী বলা হচ্ছে দেখো, পরের অঙ্কটাতে বলা হচ্ছে যে এ বি সি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি সমকেন্দ্রিক ফাঁপা গোলক আছে। এ গোলকে কতটা আধান দেওয়া হয়েছে? কিউ এ। বি গোলকে কিউ বি পজিটিভ ধরে নেওয়া হচ্ছে, আর সি গোলকে কিউ সি আধান দেওয়া হয়েছে। এ বি সি গোলক 3টের বিভব বের করতে হবে। তাহলে করি আমরা একটা একটা করে। এ গোলকের বিভব কী হবে? এগুলোকের পৃষ্ঠের বিভব, এগুলোকের বিভব বলতে এগুলোকের পৃষ্ঠে কতটা বিভব সেটা আমাদের বের করতে হবে। বিগুলোকের পৃষ্ঠে কতটা বিভব সেটা আমাদের বের করতে হবে। সি গোলকের পৃষ্ঠে কতটা বিভব সেটা আমাদের বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা যেই মেন্সে এসেছিলো। এটা আমি যখন তোমার 12-এর টেস্ট পরীক্ষা দিয়েছিলাম তখন এসেছিলো আমার পরীক্ষায়, ঠিক আছে? তাহলে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? কিউ এ কিউ বি কিউ সি আধান এ বি সি গোলকের পৃষ্ঠে দেওয়া হয়েছে।
এ গোলকের পৃষ্ঠে বিভব কত, বি গোলকের পৃষ্ঠ বিভব কত, সি গোলকের পৃষ্ঠ বিভব কত, সেটা আমাকে বের করতে হবে। একটা কথা আমি বারবার বলেছি তোমাদের, যে একটা গোলক ফাঁপা গোলক যদি হয়, সেই ফাঁপা গোলককে যদি কিউ আধান দেওয়া হয়, তাহলে ফাঁপা গোলকের পৃষ্ঠে যে বিভব হয় ভেতরের প্রতিটা পয়েন্টেও ওর জন্য সেই একই বিভব হয়। তাহলে এই সি গোলকের যে নিজের আধান কিউ সি, তার জন্য সি গোলকের পৃষ্ঠে যে বিভব হবে এ গোলকের পৃষ্ঠেও সেই বিভবটা ক্রিয়াশীল হবে। তাহলে সি গোলকের জন্য এ গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, কিউ সি বাই 4πε সি। সি হচ্ছে সি গোলকের ব্যাসার্ধ। আবার বি গোলকের জন্য এ গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, সেমভাবে এ গোলকের আধানের জন্য বি গোলকের আধানের জন্য এ গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, এইটা হবে 4πε বি। আর এ গোলকের নিজের আধান কত, নিজের আধান কিউ এ, তার জন্য এ গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, কিউ এ বাই 4πε এ। তাহলে এ গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, 1/4πε কিউ এ বাই এ প্লাস কিউ বি বাই বি প্লাস কী হবে, কিউ সি বাই সি। এটা আমাদের হবে। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম এ গোলকের পৃষ্ঠে বিভব কত। সেমভাবে বি গোলকের পৃষ্ঠে বিভব কত আমরা বের করতে পারি। বি গোলকটা কোথায় আছে, বি গোলকটা কোথায় আছে, দেখো বি গোলকের ভেতরে এ গোলকটা আছে। আর আমরা জানি একটা গোলকের ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে বিভব কত হয়। যে ধরো এটা একটা গোলক, যে তোমার এটা একটা গোলক, ঠিক আছে, এটাতে কিউ আধান দেওয়া হয়েছে। তাহলে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বের কোনো একটা পয়েন্টে তড়িৎ বিভব কত হবে। যদি তোমাকে বলে এই 8 দূরত্বে তড়িৎ বিভব কত, তাহলে সেটার জন্য কি ধরতে পারি, আমরা ধরতে পারি সমস্ত কিউ আধান যেন এই গোলকটার সেন্টারে কেন্দ্রীভূত হয়ে আছে। যখনই তোমাকে একটা গোলকের জন্য গোলকের ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভব বের করতে বলবে, তোমরা ধরতে পারো যে সমস্ত আধান যেন ওর সেন্টারে কেন্দ্রীভূত হয়ে আছে। কখন ধরবে, যখন গোলকের ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভব বের করতে বলবে। তাহলে এটা এই ব্যাসার্ধ থেকে বেশি দূরত্বে তড়িৎ বিভব কত হবে, যদি সব আধান কিউ এ ধরে নিই আমরা, তাহলে কত হবে তড়িৎ বিভব, কিউ বাই 4πε। বা এটা কেন কিউ বাই 4πε সেটা আমি অলরেডি বুঝিয়েছি, আমার লেকচারে আছে, আগের লেকচারে আছে, তোমরা দেখলে ভালো বুঝবে আরো। তাহলে কিউ বাই 4πε হবে। তাহলে এ গোলকের বিভব কত ছিল, এ গোলকের আধান কত, এ গোলকের আধান কিউ এ। তাহলে এ গোলকের কিউ এ আধানের জন্য বি গোলকের পৃষ্ঠে বিভব কত হবে। সো বি গোলকটার পৃষ্ঠ মানে কি, এ গোলকের যে নিজের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে আছে বি গোলকের পৃষ্ঠটা। তাহলে বি গোলকের পৃষ্ঠে এ গোলকের কিউ এ আধানের জন্য বিভব কত হবে, কিউ এ বাই 4πε ইন্টু কী হবে বি। আবার বি গোলকের নিজের আধানের জন্য বি গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, কিউ বি বাই 4πε বি। আর সি গোলকের আধানের জন্য ভেতরের বি গোলকে বিভব কত হবে, সেটা হবে কিউ সি বাই কত হবে 4πε সি। ভালো করে দেখো কোথায় বি লিখেছি কোথায় সি লিখেছি, ভালো করে বুঝবে এই অঙ্কটা, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে যদি আমি 4πε বিকে কমন নিয়ে নিই, তাহলে কত হয়ে যাবে 4πε বি, ওপরে কি হয়ে গেল কিউ এ প্লাস কিউ বি। তাহলে সোজা নিয়ম হচ্ছে যে যে গোলকের পৃষ্ঠে তোমাকে বিভব বের করতে দেবে তার ভেতরে বা তার পৃষ্ঠে যে চার্জগুলো আছে সেগুলোকে যোগ করে বাই যদি আমি ওই গোলকের ব্যাসার্ধ দিয়ে ভাগ করে লিখি তাহলে বেরিয়ে যাবে আমাদের। সেটাই হয়েছে এখন দেখো রেজাল্টে। তাহলে কিউ সি বাই কত হবে 4πε সি। এবার তুমি 1/4πকে কমন নিয়ে লেখো, যেটা আমি এখানে লিখেছি উত্তরে ফাইনালি। এইভাবে হবে। সেমভাবে সি গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, আমরা লিখতে পারি যে সি গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, সি গোলকের নিজের আধান কত কিউ সি, তার জন্য সি গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, কিউ সি বাই কত হবে 4πε সি। কিউ বি যে আধান যেটা বি গোলকের পৃষ্ঠে হবে তার জন্য ওর ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে ওর এই সি গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, কিউ বি বাই 4πε সি হবে। আর কিউ এর যে ভেতরের গোলকটা তার জন্য ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে সি গোলকের পৃষ্ঠে বিভব কত হবে 4πε সি, এরকমটা আমাদের হবে। তাহলে সবগুলো থেকে 4πε সিকে যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে 4πε সি কিউ এ প্লাস কত হবে কিউ বি প্লাস কী হবে কিউ সি। এটা হবে সি গোলকের পৃষ্ঠে বিভব, এটা জেএমএনসি পড়েছিল, ঠিক আছে, জেএমএনসি এসেছিলো, টুয়েলভে হামেশায় আসে, ঠিক আছে, নিটেও আসতে পারে। তাহলে এগুলো এইভাবে হবে, এগুলোকে পৃষ্ঠে হবে, বিগুলোকে পৃষ্ঠে হবে, সিগুলোকে পৃষ্ঠে হবে। এটা আমি ওখানে দেখালাম না, ওই আগের পেজে যেভাবে লিখছিলাম ওইভাবে দেখালাম না, এখানে আমি বুঝিয়ে দিলাম, আশা করি বোঝা গেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। ওকে, এবার বলছে দেখো 5 নম্বর সমস্যাতে কি বলেছে, কিউ আধান বিশিষ্ট এন সংখ্যক আহিত সাবানের বুদবুদ মিলে একটি বড় আকারের আহিত বুদবুদ গঠন করলে প্রতিটা ছোট বুদবুদ আর বড় বুদবুদের তড়িৎ বিভবের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে ছোট বুদবুদ আর বড় বুদবুদের তড়িৎ বিভবের অনুপাত আমাকে বের করতে বলেছে, ঠিক আছে, এটা আমি এখানে বোঝাই, তাহলে ভালো হবে।
তাহলে দেখো এখানে কি বলছি অঙ্কটাতে, তাহলে চারেরটা তো আমি ওখানে বুঝিয়ে দিলাম, চারেরটা লিখছি না তাহলে এখানে। ওকে, দেখো কি বলছি এখানে, যে এন সংখ্যক ছোট বুদবুদ মিলে আহিত বুদবুদ, প্রত্যেকটা বুদবুদের আধান ধরো কিউ, প্রত্যেকটা বুদবুদের বিভব হচ্ছে ভি। তাহলে এগুলো ধরো ছোট বুদবুদ, ছোট বুদবুদের প্রত্যেকটা ব্যাসার্ধকে আমি বড় হাতে ছোট হাতের আর ধরছি, আর বড় বুদবুদের ব্যাসার্ধকে আমি বড় হাতের আর বলছি। তাহলে এন সংখ্যক ছোট বুদবুদ মিলে বড় যদি একটা বুদবুদ গঠিত হয়, তাহলে ছোট বুদবুদগুলোর মোট আয়তন সমান কি হবে, বড় বুদবুদের আয়তন। তাহলে ছোট বুদবুদগুলোর মোটা টোটাল আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব ইন্টু এন। আর বড় বুদবুদের আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব, এটা হবে বড় বুদবুদের আয়তন। তাহলে দুটোর আয়তন ম্যাচ করবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভর ম্যাচ করবে, এখানে ঘনত্ব ইন্টু আয়তন যদি করি, ঘনত্ব সেম আছে বলে আমরা শুধু আয়তনটাকে ইকুয়াল করে লিখলাম এখানে। তাহলে আয়তন এদের ইকুয়াল হবে, এইভাবে ভাবতে পারি। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে, আর ইজ ইকুয়াল টু হবে n⁻⁴ 1/3 ইন্টু আর। সো এইটা হয়, ডিরেক্টলি তোমরা মুখস্থ রাখতে পারো। আর ইজ ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু বড় বুদবুদের ব্যাসার্ধ কত হবে, বড় বুদবুদের ব্যাসার্ধ হবে n⁻⁴ 1/3 ইন্টু ছোট হাতের আর। ঠিক আছে, ক্লাস 11-এ শান্ততা পৃষ্ঠটানেও এই টাইপের তোমাদের অঙ্ক তোমরা করেছো, সেখানেও এই টাইপের হিসাব করতে তোমরা। ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু কত হতো, n⁻⁴ 1/3 ইন্টু স্মল আর। এবার ছোট বুদবুদগুলোর প্রত্যেকটার বিভবকে আমি ছোট হাতের ভি দিয়ে লিখছি। ছোট হাতের ভিটাকে দেখো আমি এইভাবে লিখছি, কীভাবে লিখলাম স্পেসিফিক, আর বড় হাতের ভিকে আমি এইভাবে লিখবো। তাহলে ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু, ছোট হাতের ভি দিয়ে বোঝাচ্ছি ছোট হাতের প্রত্যেকটা গোলকের যে বিভব বা প্রত্যেকটা বুদবুদের বিভবকে বোঝাচ্ছি। প্রত্যেকটা বুদবুদে যদি কিউ আধান থাকতো, তাহলে প্রতিটা ছোট বুদবুদের বিভব কত হতো, প্রতিটা ছোট বুদবুদের বিভব হতো Q/4πε r। আর বড় বুদবুদের বিভব কত হবে, এই ছোট ছোট আহিত বুদবুদ নিয়েই তো বড় বুদবুদটা গঠিত হয়েছে। প্রত্যেকটা ছোট বুদবুদে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে বড় বুদবুদে কতটা আধান থাকবে, টোটাল এন কিউ পরিমাণ আধান থাকবে। আর সেই আধানের জন্য বড় বুদবুদের পৃষ্ঠে বিভব কত হবে, n³ বাই কি হবে 4πε r, এটা আমরা জানি। তাহলে এরকমটা হবে বড় বুদবুদের পৃষ্ঠে বিভব, আর ওই n³ হচ্ছে ওটা টোটাল চার্জ হবে। তাহলে ক্যাপিটাল আর মানে কি লিখেছি এখানে, ক্যাপিটাল আর মানে হচ্ছে n³ বাই কি হবে 4πε, ক্যাপিটাল আর মানে কত n⁻⁴ ইন্টু স্মল আর, এরকমটা আমাদের হবে। তাহলে এখানে ওপরে n আছে, নিচে 1/3 আছে, ওপরে n আছে, নিচে n⁻⁴ আছে। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত হবে, 1 - 1/3 হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, n⁻²/3। তাহলে একবারে আমি লিখে দিচ্ছি যে n⁻²/3 ইন্টু কত হবে, কিউ বাই কত হবে 4πε r, এরকমটা আমাদের হবে। তাহলে এই Q/4πε r মানে কি, আবার Q/4πε r মানে দেখো এটা হচ্ছে এই ছোট গোলক, ছোট যে বুদবুদগুলো ছিল তার প্রত্যেকটার বিভব ছিল। তাহলে Q/4πε r মানে হচ্ছে ছোট গোলকগুলো, ছোট যে বুদবুদগুলোর প্রত্যেকটার বিভব। তাহলে ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, n⁻²/3 ইন্টু স্মল ভি। এই সূত্র, এইটাকে সূত্র হিসেবে তোমরা মুখস্থ করে রাখবে। এটা পরীক্ষায় খুব এসেছে, যেই মেন্সে এসেছে, নিটে এসেছে, 12-এ এসেছে, মানে সব পরীক্ষায় প্রায়শ আসে যে এতগুলো বুদবুদ মিলে, আহিত বুদবুদ মিলে একটা বড় বুদবুদ তৈরি করলে বড় বুদবুদের ব্যাসার্ধ বড় বুদবুদের বিভবের সাথে ছোট বুদবুদের বিভবের কী সম্পর্ক, এইটা হচ্ছে সেই সম্পর্ক। ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু n⁻²/3 ইন্টু ছোট হাতের ভি। খুবই 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 ইম্পর্টেন্ট। আমাদের কোয়েশ্চেনে বলেছিল যে ছোট বুদবুদের বিভব আর বড় বুদবুদের বিভবের অনুপাত বের করতে বলেছিল। তাহলে সেটা করলে কত হবে এখানে, যে এটা ভি আর এটা কত n⁻²/3 ইন্টু ভি। তাহলে এটা রেশিও করলে কত হবে 1:n⁻²/3, এটা হবে আমাদের। তাহলে এখানে অঙ্কটাতে এরকম বলেছিল বলে করলাম। মেইন আমাদের কিন্তু এই রেজাল্টটা মুখস্থ রাখতে হবে। যে অঙ্কগুলো আমি করাচ্ছি খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো এরপর অঙ্কটাতে কী বলছে, দেখো এরপর অঙ্কটাতে বলছে এখানে যে তোমার পরের অঙ্কটাতে বলছি, দেখো XY তলে 0,0 বিন্দুতে 2 মাইক্রোকুলম, 4,0 বিন্দুতে -3 মাইক্রোকুলম আধান আছে। অসীম থেকে 5 মাইক্রোকুলম আধানকে 0,3 বিন্দুতে আনতে কৃতকার্য বের করতে বলেছে, এবং সবই বলছে এখানে স্থানাঙ্কগুলিকে মিটার এককে বোঝানো হয়েছে। মানে 40 বলতে 4 মিটার, এক্স অক্ষ বরাবর 4 মিটার গিয়েছো সেটাকে বোঝানো হচ্ছে। 0,3 বলতে ওয়াই অক্ষ বরাবর 3 মিটার গেছো সেটাকে বোঝানো হয়েছে। এই তিনটে আধান দিয়ে গঠিত সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি বের করতে বলেছে। দুটো জিনিস বের করতে বলেছে, একটা হচ্ছে অসীম থেকে 5 মাইক্রোকুলম আধানকে 0,3 বিন্দুতে আনতে কৃতকার্য কতটুকু সেটা বের করতে বলেছে। আবার বের করতে বলেছে এই তিনটে আধান দিয়ে গঠিত সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তি কত সেটা নির্ণয় করতে বলেছে।
তাহলে প্রথমে আগে ওই আধানটাকে ওই পয়েন্টে আনতে কৃতকার্য কতটুকু হচ্ছে সেটাকে বের করি, তারপরের অংশটা তারপরে দেখছি আমি। তারপরে এই পুরো সংস্থাটা তড়িৎ স্থিতিশক্তি বের করতে বলেছে, যে এই তিনটে আধান একসাথে জড়ো হওয়ার পর তড়িৎ স্থিতিশক্তি কত হলো সেটা বের করতে বলেছে। আগে কৃতকার্যটা বের করব, তারপরে তড়িৎ স্থিতিশক্তি এই সংস্থাটার কত হয়েছে এখন সেটা আমি বের করব। তাহলে দেখো কীভাবে করবো এটা আমি, তাহলে এটা দেখাচ্ছি আমি এখানে। তাহলে কী কী বলেছে, কোন কোন পয়েন্টে কতটুকু আধান আছে সেটা আমি আগে লিখে নিই। দেখো তাহলে কি বলছে এখানে, কোন পয়েন্টে কতটুকু আধান আছে, দেখো 0 0 তলে 0 পয়েন্ট নিলাম। এইখানে কত আধান আছে, মূলবিন্দুতে কতটুকু আধান আছে, মূলবিন্দুতে দেখো আমাদের যে 2 মাইক্রোকুলম্ব আধান আছে, এখানে 2 মাইক্রোকুলম্ব আধান রেখেছি, ঠিক আছে। তারপরে বলেছে যে 40 বিন্দুতে, এটা 40 ধরছি, সো 40 বিন্দুতে এক্স অক্ষ বরাবর 4 পরিমাণ দূরে 40 বিন্দুতে এখানে কত আধান রাখা আছে, এখানে আছে তোমার -3 মাইক্রোকুলম্ব। আর ওয়াই অক্ষ বরাবর 0 3 বলতে এই পয়েন্টটাই হবে, এই যে এরকম একটা পয়েন্ট হবে 0 3, এটাকে বোঝাচ্ছি, মানে ওয়াই অক্ষ বরাবর 3 পরিমাণ উপরে এক্স অক্ষের স্থানাঙ্ক 0। তাহলে এখানে কতটা আধান রাখা আছে, এখানে 5 মাইক্রোকুলম্ব আধান রেখে করেছি, এনেছি আমি, রাখিনি, মানে এনেছি আর কি, অসীম থেকে এনে রাখা হয়েছে এটা। তাহলে আনার জন্য কৃতকার্য কতটুকু হবে সেটাকে, আগে কোন দুটো আধান ছিল, এই 0-তে রাখা 2 মাইক্রোকুলম্ব আর 40-তে রাখা -3 মাইক্রোকুলম্ব আগে থেকেই ছিল, আর 5 মাইক্রোকুলম্বকে আমি পরে এনেছি। তাহলে আমি যদি এই দুটো আধানের জন্য এই পয়েন্ট পিতে আমি তড়িৎ বিভব বের করি, সেটা আমাকে কি বোঝাবে, আমাকে বোঝাবে যে ওই দুটো আধানের জন্য 0 আর এই এ পয়েন্টে রাখা যে -3 মাইক্রোকুলম্ব তার জন্য পি পয়েন্টে যদি আমি তড়িৎ বিভব বের করি, তাহলে সেই তড়িৎ বিভব আমাকে বোঝাবে যে অসীম থেকে +1 কুলম্বকে ওই পি পয়েন্টে আনতে আমাকে কৃতকার্য কত করতে হয়েছে সেটা বোঝাবে। তাহলে প্রথমে আমার কে আধান, কোন আধানটা ছিল, 0-তে আধান ছিল, এতে আধান ছিল, এই দুটো আধানের জন্য আমি কি করব, পিতে তড়িৎ বিভব বের করব, এই দুটো আধানের জন্য পিতে তড়িৎ বিভব বের করব। তাহলে পিতে যে তড়িৎ বিভবটা বেরোবে সেটা হবে আমাদের +1 কুলম্ব আধানকে যদি আমি অসীম থেকে পিতে আনতাম এই দুটো আধানের উপস্থিতির জন্য, তাহলে কতটা কৃতকার্য হতো সেটা আমাদের বেরিয়ে যাবে। এবার আমি যদি ওই বিভবের সাথে ওই পয়েন্টে যে আধানটাকে অ্যাকচুয়ালি এনেছি সেটাকে যদি গুণ করে দিই, তাহলে পি পয়েন্টের আধানের সাথে যদি ওখানে যদি আমি কিউ আধান আনি, সেই কিউকে যদি গুণ করে দিই, তাহলে ওই কিউকে আনতে কতটা কৃতকার্য হয়েছে সেটা আমাদের বেরিয়ে যাবে। বুঝতে পেরেছি কথাটা আমার? তাহলে আমরা কি করব, যে আমরা পি পয়েন্টের বিভব বের করব, পি পয়েন্টের বিভব বের করে ওই পয়েন্টে যে আধানটা অ্যাকচুয়ালি এনেছি সেটাকে ওর সাথে গুণ করে দেবো, তাহলে কিউ ইন্টু ভি করবো। তাহলে অ্যাকচুয়ালি আমি একবারেই লিখে ফেলি এটাকে, যে কতটা কৃতকার্য আমাকে করতে হবে 5 মাইক্রোকুলম্ব আধানকে পি পয়েন্টে আনতে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, আমরা কিউ এর ভ্যালু কত, 5 × 10⁻⁶, 5 মাইক্রোকুলম্ব আধানকে ওখানে এনেছি, এই পরিমাণ আধানকে ওখানে এনেছি, ঠিক আছে। তাহলে কিউ হিসেবে এটা লিখলাম, এর সাথে গুণ করব কি, ওই পি পয়েন্টের বিভবকে গুণ করব, যে বিভবটার জন্য দায়ী কে, কার জন্য হচ্ছে, যে ওতে রাখা 2 মাইক্রোকুলম্ব আর এতে রাখা -3 মাইক্রোকুলম্ব, যার জন্য এই পি পয়েন্টের বিভবটা হয়েছে। তাহলে এই এ থেকে পি এর দূরত্ব কত, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, দেখো √, যদি আমরা এই দূরত্বটা কত, এই দূরত্বটা 4 আর এই দূরত্বটা তোমার 3, তাহলে এপি দূরত্বটা কত হবে, √4² + 3² করলে 5 হবে। তাহলে এতে রাখা -3 জন্য পিতে কতটা তড়িৎ বিভব হবে সেটা বেরিয়ে যাবে আমার, ওতে রাখা 2 মাইক্রোকুলম্বের জন্য পিতে কতটা তড়িৎ বিভব হবে সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে ওতে রাখা 2 মাইক্রোকুলম্বের জন্য পিতে কতটা তড়িৎ বিভব হবে, Q/4πε r, তাহলে কিউ মানে কত হচ্ছে 2 × 10⁻⁶, বাই কত হবে 4πε ইন্টু কী হবে আর বলতে এই দূরত্বটা কত 3 মিটার, তাহলে ইন্টু কি লিখবো 3। সেরকমভাবে -3 মাইক্রোকুলম্বের জন্য পিতে কতটা তড়িৎ বিভব হবে সেটা আমরা বের করবো, সো 4πε ইন্টু কত হবে 5, এটা আমাদের হবে। তাহলে এইটাই হবে কৃতকার্য। তাহলে আমরা কি করলাম, ও আর এতে যে আধানগুলো ছিল তার জন্য পিতে কতটা তড়িৎ বিভব হচ্ছিল সেটা আমরা বের করলাম, সেই তড়িৎ বিভবের সাথে যদি ওই পয়েন্টে অ্যাকচুয়ালি যে আধানটাকে এনেছে অসীম থেকে সেটাকে গুণ করে দিই, তাহলে ওই আধানটাকে ওই পি পয়েন্টে আনতে কতটা কৃতকার্য অ্যাকচুয়ালি হবে সেটা আমাদের বেরিয়ে যাবে। সব এখানে এসআই একক ছিল, তাহলে আনসার জ্বলে বেরোবে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখো অ্যাকচুয়ালি আনসার কত সেটা বেরিয়ে যাবে 4 × 10⁻⁶, এখান থেকে 10⁻⁶ কে আমি কমন নিয়ে নিচ্ছি, আর 1/4πε0 এর ভ্যালু কত, আচ্ছা কিছু না বলে দিলে আমি বলেছি 1/4πε0 লিখবো, তাহলে 1/4πε0 এর ভ্যালু কত 9 × 10⁹, ঠিক আছে। থিওরি পড়ানোর সময় আমি এপসাইলন লিখেছিলাম, আর অঙ্ক করার সময় আমরা ε0 লিখবো, যাতে এই ভ্যালুটা বসানো যায় 9 × 10⁹, যদি কোয়েশনে না কিছু বলে দেয়, কোয়েশনে যদি বলে দেয় অন্য মাধ্যম তখন সেই হিসেবে
অন্য মাধ্যমের জন্য কেটাকে বসাতে হবে, কে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে কত হবে আমাদের এখানে 5 আর 9 গুণ করলে কত হবে 45 হবে এখানে, আর 10⁻⁻12 প্লাস 9 -3 হবে। তাহলে এখানে কত হবে ইন্টু কত হবে 15, এখানে ক্যালকুলেট করলে কত হবে এখানে 5 দুগুণে 10 -9 এরকমটা আমাদের হবে, সো এত জুল। তাহলে কত হবে 3 × 10⁻³ জুল। এই পরিমাণ কৃতকার্য তোমাকে করতে হবে 5 মাইক্রোকুলামকে পি পয়েন্টে আনার জন্য। এবার আনার পর এই পুরো সংস্থাটার এবার তড়িৎ স্থিতিশক্তি কত হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটাকে আমি আরেকবার আঁকি এখানে, তাহলে তোমাদের বেটার হবে বের করতে। তাহলে ওতে একটা আধান আছে, এখানে 40 পয়েন্টে কী আছে, এখানে ওতে আছে 2 মাইক্রোকুলাম, এটাতে আছে -3 মাইক্রোকুলাম, এটা 4 পরিমাণ দূরে আছে এই বরাবর, এটা এই পয়েন্ট বলছি, এটা চার্জের স্থানাঙ্ক ছিল। আর এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে কত আধান আছে 3003 ছিল, 5 মাইক্রোকুলাম। তাহলে এখানে আমাদের কত আছে 5 মাইক্রোকুলাম আছে, ঠিক আছে, এটাকে পি পয়েন্ট বলছিলাম। তাহলে এই পুরো সংস্থাটার এই দূরত্বটা 5, এই দূরত্বটা আমাদের 3, এই পুরো সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তি কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই ধরনের সংস্থা থাকলে তড়িৎ স্থিতিশক্তি বের করা আমি শিখিয়েছিলাম। সেখানে কি বলেছিলাম, দুটো করে পেয়ার নিয়ে ওই সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তি বের করতে হয়। এখানে যদি Q1 আধান থাকতো, এখানে যদি Q2 আধান থাকতো, তাহলে তড়িৎ স্থিতিশক্তি কত হতো এর Q1 Q2 বাই 4πε এদের মধ্যবর্তী দূরত্ব, Q1 Q2 বাই 4πε ইন্টু আর, এটা আমাদের হতো। এইভাবে দুটো করে পেয়ার নিয়ে যদি এই পুরো সংস্থাটা তড়িৎ স্থিতিশক্তি আমরা বের করি, তাহলে পেয়ে যাবো আমরা রেজাল্ট। তাহলে কত হবে ও আর পিতে যে আধানটা আছে তার জন্য তড়িৎ স্থিতিশক্তি বের করি, সেটা কত হবে আমাদের 2 × 10⁻6 ইন্টু কত হবে 5 × 10⁻6 বাই 4πε ইন্টু কী লিখবো আমরা, ওদের মধ্যবর্তী দূরত্ব কত 3, সেটা বসিয়ে দিলাম। তারপরে কী হবে, যে ওতে যে আধানটা আছে 2 আর 3তে যে আধানটা আছে তার জন্য তড়িৎ স্থিতিশক্তি কত, তাহলে 2 × 10⁻6 মাইক্রো মানে 10⁻6, তাই 10⁻6 লিখছি বারবার, ইন্টু কত হবে এই -3 জন্য যে মাইনাসটা সেটা আমি অলরেডি আগে বসিয়ে দিয়েছি। তাহলে কত হবে -3 ইন্টু কত হবে 10⁻6 বাই কী হবে 4πε ইন্টু কত হবে দূরত্বটা কত এখানে 4, তাহলে 4 বসিয়ে দিলাম। তারপরে কী হবে এতে রাখা -3 কুলম্বের জন্য আর পিতে রাখা +5 মাইক্রোকুলম্বের জন্য তড়িৎ স্থিতিশক্তি কত হবে, সে তার জন্য একটা মাইনাস হবে, যেহেতু -3 × 5 হয়ে যাবে। তাহলে কত হবে 3 × 10⁻6 ইন্টু 5 × 10⁻6, ঠিক আছে, বাই কত হবে আমাদের, বাই হবে হচ্ছে 4πε ইন্টু কত 5, এটা আমাদের হবে। তাহলে সবগুলোর ভেতরে দেখছি 4πε আছে, তাহলে একবারে কমন নিয়ে 9 × 10⁻9 লিখে দিই, ঠিক আছে, 4πε0 দিয়ে দিই এখানে। তাহলে সবগুলোর ভেতরে 4πε0 আছে 1/4πε, তার পরিবর্তে 9 × 10⁻9 লিখে দিলাম। আর এখানে কত হলো 10⁻12 সবার ভেতরে আছে, তাহলে 10⁻12টাকে কমন নিয়ে লিখে দিলাম এরকমভাবে। 5 দুগুণে কত হবে 10, 10/3 হবে, মাইনাস কত হবে আমাদের 3 দুগুণে 6/4 হবে, এখানে মাইনাস কত হচ্ছে আমাদের 3 × 5 = 15/5 হবে। সো এবার ক্যালকুলেট করে একটু ছোটো করে ফেলি, তাহলে আমাদের হয়ে যাবে ফাইনাল রেজাল্ট। তাহলে এটা হবে আমাদের তড়িৎ স্থিতিশক্তি এবং এটা জুল এককে বেরোবে। তাহলে কত হবে 9 × 10⁻3 ইন্টু কত হবে আমাদের 10/3 -3/2 -3 এটুকু আমাদের হবে, তাহলে জুল। এবার ক্যালকুলেট করো, দেখো কত আসছে আমাদের 9 × 10⁻3 এটা কত হচ্ছে 3 দুগুণে 6, তোমার এখানে হচ্ছে 20 -6 3 9 হচ্ছে -3 হচ্ছে, তাহলে এটা আমাদের হবে এখানে, সো এত জুল হবে এখানে, ওকে। তাহলে এখানে 3 × 9 কাটবে, 3 দুগুণে 6 কাটবে এখানে, তাহলে তোমার কত হবে অ্যাকচুয়ালি রেজাল্ট বেরিয়ে যাবে এখানে, ঠিক আছে। এখানে একটু ভুল করে নি তো, না ঠিক আছে। তো এখানে কত হচ্ছে আমাদের 3 × 10⁻3, তাহলে 3/2 × 10⁻3, ঠিক আছে, ওকে। সো 5 দুগুণে 10/3, ওকে, এখানে 3/2 সব ঠিকঠাক করেছি তো, ঠিকঠাকই আছে, ওকে। তাহলে এখানে লসাগু হচ্ছে আমাদের 6, তাহলে 20, 320 2 3 9 হলো, আর এখানে হলো 3 দুগুণে 6 9 18, ঠিক আছে। 9 × 7 হচ্ছে, তাহলে কত হচ্ছে 3/2 -3/2 ইন্টু কত হচ্ছে 27 তাহলে 7 হচ্ছে এত জুল হচ্ছে, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে আগে একটা মাইনাস বসিয়ে দিই। সো -27 + 20, তাহলে -7 হবে। তাহলে এটা ক্যালকুলেট করি, তাহলে কত হচ্ছে -3 × 7 = 21, তাহলে 10.5 হবে, -10.5 × 10⁻³ জুল হয়ে যাচ্ছে। তাহলে এরকম আমাদের রেজাল্ট হবে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝাতে পারলাম আমি, ওকে। আচ্ছা, এটা দেখি আমার এই উত্তরটার সাথে বোধহয় মেলেনি, এখানে আমি হয়তো ক্যালকুলেশনে ভুল করতে পারি, একবার আমি একটু দেখে নিই, দাঁড়াও, না ঠিকই আছে। তাহলে -10.5 × 10⁻³ জুল, ঠিকই আছে, ওকে। তাহলে এটা আমাদের উত্তর হবে এখানে।
তাহলে আশা করি আমি এটা তোমাদের বোঝাতে পেরেছি পুরো আলোচনাটা কী করে এই ধরনের অঙ্কগুলো এখানে তড়িৎভাবে সলভ করতে হয়। তাহলে তড়িৎভাবে থিওরি আমি পড়িয়েছি, তড়িৎভাবের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের আমি করালাম, এগুলো তোমরা ভালো করে রিভিশন করো। তাহলে আমি যেই নিটের এই প্রবলেম তোমাদের আসবে এই চ্যানেলে সব আসতে থাকবে, তোমরা ভালো করে সেগুলো প্র্যাকটিস করতে পারবে। তোমরা যদি থিওরি ভালো করে না পড়ো, তোমরা যদি এই আমার সাথে প্রবলেম না করতে পারো, দুটোই দরকার, প্র্যাকটিসও দরকার, থিওরি পড়া দরকার, সবই পড়া দরকার, তবেই তোমাদের ভালো হবে সব থেকে। তাহলে এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? ভিডিও ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা।